আজ আমরা যে রিপোর্টটা নিয়ে আলোচনা করতে বসেছি তার মধ্যে একটা দারুণ একটা ধাঁধার মতো ব্যাপার আছে। একই দিনে একই কারণে ডাকা একটা শিল্প ধর্মঘট, অথচ কোথাও সেটা 100% সফল, আবার কোথাও প্রায় ব্যর্থ। ঠিক, এই যে একই শিল্পাঞ্চলে একটা ইন্ডাস্ট্রিয়াল গ্রিডলক আর শ্রমিক অসন্তোষের এতগুলো ভিন্ন রূপ, এটা কেন? চলুন এই রহস্যটাই আজ খোঁজার চেষ্টা করি। ঠিক এই বৈপরীত্যটাই কন্ট্রাস্টটাই সবচেয়ে ইন্টারেস্টিং। আমাদের হাতে যে তথ্য আছে তা বলছে আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলে কেন্দ্রের নীতির বিরুদ্ধে এই ধর্মঘটের প্রভাবটা ছিল অদ্ভুতভাবে অসম। অসম একদিকে ঝাড়খণ্ডের কয়লা খনিতে দেখুন সম্পূর্ণ অচলাবস্থা, আবার অন্যদিকে দুর্গাপুরের ইস্পাত কারখানাগুলোতে কাজ হয়েছে, তবে আংশিকভাবে। এই দুই ছবির তফাৎ থেকেই কিন্তু আসল গল্পটা বেরিয়ে আসবে। তাহলে কয়লা খনি দিয়েই শুরু করা যাক। ঝাড়খণ্ডের ছবিটা তো রীতিমতো নাটকীয় লাগছে। একদম। ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড বা ইসিএল এর ৮টা খনিতে ১০০% ধর্মঘট। তার মানে কি সেদিন ওখান থেকে এক টুকরো কয়লাও ওঠেনি? না, কিচ্ছু না। এটা তো কেন্দ্রের জন্য একটা বিরাট ধাক্কা, তাই না? ওখানকার ইউনিয়নগুলোর সাংগঠনিক শক্তি আর শ্রমিকদের একতার এটা একটা বড় প্রমাণ। কিন্তু মজার ব্যাপার হলো, যেই সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গে আসা গেল, ছবিটা পুরো পাল্টে গেল। ঠিক। এখানে ইসিএল এর ৬৩টা খনির মধ্যে মাত্র ৮টায় প্রথম শিফটে কাজ পুরোপুরি বন্ধ ছিল। বাকিগুলোতে গড়ে ৪৬% শ্রমিক অনুপস্থিত ছিলেন। বাহ, একই কোম্পানি, একই শিল্প, অথচ দুটো পাশাপাশি রাজ্যে এতটা তফাৎ। এর কারণ কি হতে পারে? ইউনিয়নগুলোর মধ্যে কোনো বিভাজন? আপনি একদম ঠিক জায়গায় ধরেছেন। আসলে ঝাড়খণ্ডে ইউনিয়নগুলোর মধ্যে বোঝাপড়াটা অনেক বেশি মজবুত। সেখানে পশ্চিমবঙ্গে এই শিল্পাঞ্চলে একাধিক ইউনিয়ন কাজ করে। আর তাদের মধ্যে রাজনৈতিক বিভাজনও তো রয়েছে। ঠিক তাই। ফলে এখানে সব শ্রমিককে এক ছাতার তলায় আনাটা অনেক বেশি কঠিন ছিল। ওই কারণে ৬০ থেকে ৬৫% উৎপাদন ব্যাহত হলেও ঝাড়খণ্ডের মতো সম্পূর্ণ অচলাবস্থা তৈরি করা যায়নি। কয়লা শিল্পের ইউনিয়নগুলোর এই সাংগঠনিক শক্তির ব্যাপারটা তো বেশ পরিষ্কার হলো। আচ্ছা, এই একই রকম মিশ্র ছবি কি আমরা ইস্পাত বা অন্য কারখানাগুলোতেও দেখতে পাই? হ্যাঁ, প্রায় একই রকম। যেমন ধরুন রানীগঞ্জের মতো ছোট শিল্প এলাকা, ওখানে ১৩টা লৌহ ইস্পাত কারখানায় ধর্মঘট ৮০% বেশি সফল। আচ্ছা। সম্ভবত সেখানে শ্রমিকদের মধ্যে যোগাযোগটা অনেক নিবিড়। কিন্তু দুর্গাপুরের মতো বড় শিল্পকেন্দ্রে ছবিটা একদম অন্যরকম। লেনিন সরণির কারখানাগুলোতে প্রায় ৪৬% শ্রমিক কাজে যোগ দিয়েছিলেন। তার মানে অর্ধেকেরও বেশি। আর গ্রাফাইট ইন্ডিয়ার পরিসংখ্যানটাও তো বেশ অবাক করার মতো। হ্যাঁ, বলুন। ৪৫০ জন শ্রমিকের মধ্যে মাত্র ১৮৮ জন ধর্মঘটে গেলেন। অর্ধেকেরও কম। এর মানে কি ওখানকার শ্রমিকদের দাবিগুলো কি ততটা জোরালো ছিল না, নাকি ম্যানেজমেন্টের চাপ বেশি ছিল? দুটোই হতে পারে। দেখুন, বড় কারখানাগুলোতে অনেক সময় ম্যানেজমেন্টের প্রভাবটা বেশি থাকে, আর চাকরির সুরক্ষার ভয়। একদম, ওই ভয়টাও একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। এই সংখ্যাগুলো কিন্তু শুধু পরিসংখ্যান নয়, এর পেছনে শ্রমিকদের দ্বিধার চাপের একটা গল্পও লুকিয়ে আছে। এই যে শিল্পক্ষেত্রে একটা আংশিক সফল বা কোথাও ব্যর্থতার ছবি আমরা দেখলাম, এর ঠিক উল্টো চিত্রটা দেখা গেল আরেকটা ক্ষেত্রে। ঠিক। যেখানে ধর্মঘট ছিল এক কথায় অভূতপূর্ব। আপনি ব্যাংক আর বিমা ক্ষেত্রের কথা বলছেন? হ্যাঁ, ঠিক তাই। রিপোর্ট অনুযায়ী স্টেট ব্যাংক ছাড়া জেলার সমস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং বিমা পরিষেবা সেদিন ১০০% বন্ধ ছিল। ১০০%? এর কারণটা কি? কারণটা খুব স্পষ্ট। দেখুন, শিল্প শ্রমিকদের দাবিগুলো যেখানে মূলত নীতিগত, সেখানে ব্যাংক কর্মীদের কাছে বেসরকারীকরণের ভয়টা অনেক বেশি। অনেক বেশি বাস্তব আর ব্যক্তিগত। অর্থাৎ এটা সরাসরি তাদের চাকরি আর ভবিষ্যতের প্রশ্ন। একদম। যখন বিপদটা ব্যক্তিগত স্তরে নেমে আসে, তখন প্রতিরোধটাও অনেক বেশি ঐক্যবদ্ধ আর তীব্র হয়। শিল্প শ্রমিকদের তুলনায় তাদের প্রতিক্রিয়াটাই ছিল অনেক বেশি জোরালো আর কি। তাহলে সব মিলিয়ে যা দাঁড়ালো তা হলো, একই ধর্মঘটের ডাক আসলে অনেকগুলো ভিন্ন ভিন্ন লড়াইয়ের সমষ্টি। কোথাও ইউনিয়ন সফল, কোথাও ম্যানেজমেন্ট, আবার কোথাও কর্মীদের ব্যক্তিগত ভয় ভাবনায় আসল চালিকা শক্তি। এই আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। কি বলুন তো? একটা ধর্মঘটের সাফল্য কি শুধু দাবির যৌক্তিকতার উপর নির্ভর করে, নাকি ইউনিয়নগুলোর সাংগঠনিক শক্তি, কর্মীদের চাকরির নিরাপত্তা নিয়ে ভয় আর স্থানীয় রাজনীতির মতো বিষয়গুলোই আসল নিয়ন্ত্রক?
এই ছবিটা আমাদের শ্রমিক আন্দোলনের জটিল রসায়নটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। এ নিয়ে ভাবার অনেক অবকাশ আছে।